সকাল থেকেই রায়বাড়িতে আজ বড় তোড়জোড়। রায় পরিবারের ছোট ছেলে অগ্নিভ আজ নতুন বউ ঘরে আনছে। মুর্শিদাবাদের মেয়ে, একসময়ের জমিদার পরিবারের। রায় পরিবারের উপযুক্ত পাল্টি ঘর হিসেবে নতুন বউয়ের মুখুজ্জে পরিবার, তা বলা যেতেই পারে। এক দেখাতেই নাত বউ পছন্দ করেছেন রায় পরিবারের সকলের গিন্নিমা চারুলতা। বয়স ৮০ ছুঁই, কিন্তু তার গলার স্বর আর শরীর এখনো ভেঙে পড়েনি। লোকে দেখলে বুঝতেই পারবে না যে তার বয়স ৮০ হতে চলেছে। তাই তার চোখের দৃষ্টি আর মনের স্বচ্ছতা দিয়ে অনায়াসেই মুর্শিদাবাদের মেয়েটিকে পছন্দ করেই বলে উঠেছিলেন, এই মেয়ে আমাদের রায় পরিবারের উপযুক্ত ছোট বউ হবে। আমি অন্য কোথাও আর মেয়ে দেখে সময় নষ্ট করব না। পরিবারের সকলেই সহমত জানিয়েছিল চারুলতার সিদ্ধান্তে, আর সহমত না জানানোরও কোনো কারণ ছিল না। দেবদত্তা রূপে গুণে কোনো অংশেই রায় পরিবারের অনুপযুক্ত, তা কখনোই বলা যায় না। তার জন্যই দেবদত্তা আর অগ্নিভোর বিয়েটা পাকাপাকিভাবে ঠিক হয়ে গেল ফাল্গুন মাসে। ফাল্গুন মাসের কোন এক সকাল, উলুধ্বনি আর শঙ্খধ্বনি বিশাল আকার রায়বাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ার সাথে সাথেই বাড়ির সদস্যরা যে যার মতো তৈরি হয়ে বাড়ির সিংহদুয়ারের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। মহিলাদের কারো হাতে বরণডালা, কারো হাতে স্ত্রী, কেউ বা শঙ্খে ফু দিয়েই চলেছেন, আর কেউ বা অপটু জিভে উলুধ্বনি দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বছর ৭০-এর মানদা ডান পাটাকে খানিকটা টানতে টানতে বছর ৩০-এর এক যুবতীর সামনে এসে তাকে উদ্দেশ্য করে বললেন, বড় বৌমা, তোমার শাশুড়ি মা একবারটি ডাকছেন। বললেন ছোট বৌমা এলেই যেন গিন্নি মায়ের ঘরে নিয়ে যাওয়া হয়। তিনি কুলদেবতার কাছে ছোট বৌমাকে নিয়ে যাবেন, অন্য কেউ নয়। আর তোমাকে খুব দরকার, কি যেন খুঁজে পাচ্ছেন না তিনি। তাড়াতাড়ি এসো তো। যুবতী হাতের বরণডালাটি মানদার হাতে দিয়ে তড়ি ঘরে ছুটল শাশুড়ি মায়ের কাছে। বছর ৬০-এর ইন্দু তখন আলমারির লকার থেকে একটি কাঠের বাক্স বার করে তার ডালা খুলে কি একটা খুঁজছিল। যুবতী ঘরে ঢুকতেই ইন্দু বলে ওঠে, পাঞ্চালি, দেখ তো মা, হীরের নেকলেসটা না কিছুতেই খুঁজে পাচ্ছি না রে। এই দেখ, তন্ন তন্ন করে খুঁজছি। দেখ তো, এই নতুন বউ এলো বলে কি দিয়ে মুখ দেখবো বলতো? এই তো এইখানে, না এখানে রেখেছিলাম। এই তোদের দুই বউয়ের জন্য আলাদা আলাদা নেকলেস করিয়ে দিয়েছিলেন তোদের দাদা শ্বশুর। তোরটা তো তুই আসতে আশীর্বাদ করে তোকে দিয়ে দিয়েছি বল। এখন না অগ্নির বউয়েরটা খুঁজে পাচ্ছি না রে। কিন্তু কিন্তু আমার স্পষ্ট মনে আছে, দুদিন আগে তোর শ্বশুর মশাই ব্যাংকের লকার থেকে উঠিয়ে এনে আমার হাতে দিয়েছিলেন। আর আমি তো এই যে এই বাক্সটাতেই রেখেছিলাম। কিন্তু এখন দেখছি নেই। কি হবে, কোথায় যে গেল? পাঞ্চালি দ্রুত পায়ে এগিয়ে গেল আলমারির কাছে। শাশুড়ির হাত থেকে কাঠের বাক্সটি নিয়ে ভালো করে খোঁজার চেষ্টা করল, যদি অন্যান্য গহনার মধ্যে তার ঢাকা পড়ে গিয়ে থাকে। কিন্তু না, সেও পেল না। অথচ সে নিজেও জানে প্রায় ৫ লক্ষ টাকার নেকলেস ছিল ওটি। বেশ আভিজাত্যপূর্ণ দেখতেও, বনে দিয়ানার ছাপ স্পষ্ট। চিন্তার ভাঁজ পড়ল দুজনের কপালে। এত দামি হার এই আলমারি থেকে কি করে চুরি হয়ে গেল? এ বাড়িতে এমন কোনো আত্মীয় স্বজন নেই যে অর্থশালী নয়। প্রত্যেকের ঘরেই নয় নয় করেও ৬০-৭০ ভরি গহনা আছে। তারা কেউ চুরি করবে এটা ভাবনারও বাইরে। কিন্তু প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, নেকলেসটা গেল কোথায়? তবে কি
ঝি চাকরদের মধ্যে কেউ, কিন্তু তাই বা কি করে হয়? এত পুরনো সমস্ত ঝি চাকর, তারা কি করে ওই হার চুরি করবে? এত সাহসও ওদের নেই। ইন্দু বলল, পাঞ্চালি, আমার না খুব ভয় করছে। তোদের ঠাকুমা শাশুড়ি যদি জানতে পারেন তার স্বামীর দেওয়া আশীর্বাদী নেকলেস আমি হারিয়ে ফেলেছি, উনি হয়তো হার্ট ফেলি করবেন। এখন কি করা যায় ভাবনা রে। পাঞ্চালি বুদ্ধিমতী হলেও এক্ষেত্রে তার বুদ্ধি কিছুমাত্র খুলল না, বরং সেও চিন্তিত হয়ে পড়ল যে এখন কি উপায় করা যায় তাই ভেবে। কি রে, কিছু উপায় বার করতে পারলি? নইলে ওই তোর ঠাকুমা শাশুড়ি চারুলতা দেবী যে কি করবেন, ঈশ্বর তা উনিই জানেন। আচ্ছা মা, ওই নেকলেসের অনুরূপ একটা নেকলেস তো আমার কাছেই আছে। এখন যদি আপাতত আমারটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়, তাহলে অন্তত মুখ রক্ষাটা হবে। তারপর না হয় গড়িয়ে দেওয়া যাবে ছোটকে একটা। না পাঞ্চালি, তা হয় না। যেটা তোকে দেওয়া হয়েছে সেটা কখনোই ছোট বউকে দেওয়া যায় না, কারণ ওটা তো তুই আশীর্বাদ স্বরূপ পেয়েছিস। বল, নিজের সন্তান ছাড়া আর কারোকে তুই ওটা আশীর্বাদ স্বরূপ দিতে পারিস না। তুই তুই বরং এক কাজ কর, এক্ষুনি না আমাদের ওই যে কামুস একরা আছে তার কাছে চলে যা। ও অনুরূপ না হলেও ওই রকমের হীরের নেকলেস যদি পাস তাহলে না নিয়ে চলে আয়। আশা করি তোর ঠাকুমা শাশুড়ি অতটা বুঝবে না। বল, তারপর না হয় পরে করিয়ে দেওয়া যাবে। এখন তো কাজ উদ্ধার হোক। কাকে ঠকানো শেখাচ্ছ বৌমা? তোমার ছেলের বউকে? সমস্ত বনেদি বাড়ির থাকে কিছু নিজস্ব নিয়ম, ঠিক তেমনই থাকে কিছু অভেদ্য রহস্য, যার গভীরে কখনোই যেতে নেই। কিছু রহস্য এমন থাকে যার সমাধান করতে যাওয়া মানেই রহস্যের অংশ হয়ে যাওয়া। ঠিক এরকমই এক রহস্য ভেদ করার চেষ্টা করেছিল রায়বাড়ির ছোট বউ। তারপরই তার সঙ্গে ঘটে গেল এমন কিছু ঘটনা যা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। কি হয়েছিল তার সঙ্গে জানতে পারবেন আজকের গল্পে। এখন গল্প চ্যানেলের আজকের নিবেদন শ্রদ্ধেয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বন্দিনী কমলা গল্পের ছায়া অবলম্বনে শম্পা চক্রবর্তীর লেখা ভৌতিক রহস্য গল্প বালিকা বধূর প্রথম পর্ব। বৌমা, এটা রায়বাড়ি। যখন বিয়ে হয়ে আসি তখন আমার 12 বছর বয়স, আর সেই বয়স থেকেই এই পরিবারের মান মর্যাদা রাখার আপ্রাণ চেষ্টা করেছি। আর তুমি কিনা একটা নেকলেসের জন্য এই পরিবারের মান সম্মান নষ্ট করতে চাইছো। যাও, পাঞ্চালীকে নিয়ে কলকাতার সবচেয়ে বড় সোনার দোকানে ওই রকম না হলেও সমমূল্যের নেকলেস কিনে নিয়ে এসো। আজ ঘরে লক্ষ্মী আসতে চলেছে, আর সেই লক্ষ্মীকে সাধারণ একটি নেকলেস দিয়ে আশীর্বাদ করবে এই রায় পরিবার? কখনোই নয়। যতক্ষণ না নতুন নেকলেস আসছে ততক্ষণ নতুন বউ এ বাড়িতে পা দিতে পারবে না। ইন্দুর কথাগুলো শেষ হওয়ার আগেই চারুলতা কথাগুলি বলে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল। তাহলে পাঞ্চালি, তুই এক্ষুনি চলে যা,
কলকাতার সব চাইতে নামি সোনার দোকানে চলে যা, তোর নেকলেসটা দেখিয়ে পুরোপুরি ওই রকম না হলেও ওর মতনই একটা নেকলেস কিনে নিয়ে আয় মা। তুই বরং সাথে রণজয়কে নিয়ে যা। রণজয় ইন্দুর প্রথম ছেলে, পাঞ্চালীর স্বামী। পাঞ্চালী তখনই শাশুড়ির কথাগুলো সায় দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। নতুন বউ বারবেলা পড়ার আগেই শ্বশুর বাড়ি এসে পৌঁছে যাবে, তাই জন্যই তার আগেই নেকলেসটা কিনে নিয়ে আসতে হবে। তার শাশুড়ি মা আশীর্বাদ করবেন, তাই তাড়াহুড়ো তো থাকারই কথা। বেলা 11:30টায় রায়বাড়ির সামনে ফুলে ফুলে সজ্জিত ঝাঁ চকচকে সাদা অ্যাম্বাসাডারটা এসে থামতেই চারিদিক মুখরিত করে শঙ্খ বেজে উঠল। কেউ কেউ উলুধ্বনি দিতে লাগল। ইন্দু বরণডালা নিয়ে এগিয়ে যেতে গিয়ে খানিকটা থমকাল। দোতলার দক্ষিণ প্রান্তের ঘরের জানলার দিকে চোখ পড়ে যেতেই জানলার লোহার রড ধরে দাঁড়িয়ে আছে চারুলতা। ক্ষণিকের জন্য মনে পড়ে গেল কোনো অতীতে এই বাড়ির সিংহদুয়ারে যখন তার প্রথম পদার্পণ ঘটেছিল। দোর্দণ্ড প্রতাপ শাশুড়িমা চারুলতা বরণ করতে করতেই তার শ্যামবর্ণ গায়ের রং দেখে টিপ্পনি কেটে বলে উঠেছিল, রং তো তোমার গায়ের মোটেও উজ্জ্বল নয়। আমি যদি তোমাকে পছন্দ করতে যেতাম, কখনোই পছন্দ করতে পারতাম না। কালো রং আমার পছন্দের নয়। ইন্দু নীরব থেকে গিয়েছিল সেই দিন, আর সেই দিন থেকেই বুঝে গেছিল এই পরিবারে তার নীরবতাই তাকে টিকে থাকতে শক্তি দেবে। সেই থেকে শাশুড়ি মায়ের রাগ, অভিযোগ সবকিছুই নীরবে সহ্য করে আসছে ইন্দু, যা অনেক ক্ষেত্রেই তার পুত্রবধূ পাঞ্চালীর পছন্দ হয় না। এত নিয়ম, এত রীতিনীতি, সর্বোপরি চারুলতার কঠোর শাসন, যা মাঝে মধ্যেই তাকে বিদ্রোহী করে তুলত, কিন্তু তা শাশুড়ি মা ইন্দু অবধি সীমাবদ্ধ থাকত। চারুলতার সামনে গিয়ে প্রতিবাদ করা তার কাছেও দুঃসাধ্য। মা, আমরা এসে গেছি। আপনি এবার নিশ্চিন্তে বরণ করুন ছোটকে। আপনার মনের মতোই নেকলেস এনেছি। ইন্দুর কানের কাছে ফিসফিস করে পাঞ্চালী কথাগুলো বলে উঠতেই সম্বিত ফিরে পেল ইন্দু। বরণডালা নিয়ে সে দ্রুত হাতে এগিয়ে গেল দেবদত্তার দিকে। বিশাল রায়বাড়ির লোক সংখ্যা বা আত্মীয় কুটুম্ব কিছু কম ছিল না। সকলেই নতুন বউ দেখতে আগ্রহী। দক্ষিণ প্রান্তের দোতলার ঘর থেকে আত্মীয় স্বজনের ভিড়ের মধ্যে থেকেই দেবদত্তার সুকোমল মুখশ্রী মুহূর্তেই মনটাকে জড়িয়ে দিল চারুলতার। বড়নাথ বউ পাঞ্চালীও সুন্দরী, কিন্তু দেবদত্তা যেন দেবী প্রতিমা। ঈশ্বর যেন বহু যত্নে এমন সৃষ্টি করেছেন শুধুমাত্র রায় পরিবারের বউ করে পাঠানোর জন্য। চোখ দুটো আপনা থেকে ভিজে গেল, বুকের ভেতরটা গর্বে ফুলে উঠতে লাগল। সারা কলকাতার তাবর তাবর জমিদার পরিবারের ঘরে এমন রত্ন নেই যা আজ তার পরিবারে এসেছে। সবই যেন কুলদেবতা মা চণ্ডীর জন্য। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল চারুলতা। এই তো নতুন বউকে এবার হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে আয় পাঞ্চালী। তুই দেয়ালটায় পা ডুবিয়ে সে প্রথম রায় পরিবারে পদার্পণ করবে, তারপর ওনার কাছে নিয়ে যাস। উনি কুলদেবতার কাছে নিয়ে যাবে। ইন্দুর কথাগুলো কানে যেতেই পাঞ্চালী বলে উঠল, আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি প্রত্যেকটি রীতি রেওয়াজ একদম ঠিকঠাক মতো পালন করিয়েই ওকে ঠাম্মার কাছে নিয়ে যাব। পাঞ্চালী বড় বউ হিসেবে যথেষ্টই দায়িত্বশীল। ওকে যে কোনো কাজের দায়িত্ব দিলে ও তা যথাযথ পালন করবে, এ বিষয়ে ইন্দু নিশ্চিত। যথারীতি বিভিন্ন রীতি রেওয়াজের কোনো খামতি না রেখে যথাযথভাবে সমস্তটা পালন করিয়ে পাঞ্চালী যখন দেবদত্তাকে চারুলতার ঘরে নিয়ে এলো, চারুলতা তখন গহনার বাক্স থেকে একটি 10 ভরি আন্দাজের সীতাহার বার করে সেটি আঁচলের প্রান্ত দিয়ে মুছতে মুছতে আপনা থেকে বিড়বিড় করছিল। পাঞ্চালী তার দিদি শাশুড়ির এই অভ্যেসটা ভালো করেই জানে। কোনো কিছু উপহার দেওয়ার সময় তা মন্ত্র দ্বারা শোধন করে নিয়ে তবেই সেই উপহার সে দান করে, সে যে মূল্যেরই উপহার হোক। ওনার ধারণা, মন্ত্র দ্বারা শোধনের পর সেই উপহার কারোকে দান করলে
সেটা তার জন্য মঙ্গল আনে। উপহারের প্রতি কেউ নজর দিতে পারে না। আসবো ঠাম্মা। পাঞ্চালির কণ্ঠস্বরে চারুলতা দরজার দিকে তাকালো। হাতে ধরা হারখানি সযত্নে কাঠের বাক্সে পুনরায় রেখে দিয়ে বলে উঠল, আয় পাঞ্চালি আয়, আমার অগ্নির বউ এসেছে। আজ আমার কত আনন্দের দিন। ওকে দরজায় দাঁড় করিয়ে রাখিস না, আয় নিয়ে আয় আমার কাছে। পাঞ্চালির পিছন পিছন চারুলতার ঘরে ঢুকে এলো দেবদত্তা। পাঞ্চালি চলে যেতেই চারুলতার দুটি চোখের দৃষ্টি স্থির হল দেবদত্তার মুখের ওপর। অদ্ভুত সেই দৃষ্টি, শিহরিত হতে হয়। এমন দৃষ্টি যে চারুলতা দেবদত্তার অন্তর পর্যন্ত পড়ে ফেলতে পারে। অদ্ভুত ঐশ্বরিক ক্ষমতাই নারীর। ৮০ বছর বয়সেও যে রায় পরিবারের একছত্র রানী হয়ে রয়েছেন। রায় পরিবারের একটি পাতাও হেলতে পারে না তার আদেশ ছাড়া। চারুলতার চোখের দৃষ্টি স্থির, নিশ্চল, অন্তর্ভেদী, যা দেবদত্তাকে ভীত করল। পায়ে পায়ে সে এগিয়ে এলো চারুলতার কাছে। চারুলতার পায়ে হাত ঠেকাতে গেলেই তার হাতটা চেপে ধরল সে। তারপরেই অদ্ভুত কঠোর কণ্ঠস্বরে বলে উঠলেন, তুই বুদ্ধিমতী, যতটা সহজ সরল ভেবে তোকে বাড়িতে এনেছি, তত সহজ সরল তুই নোস। তোর অজানাকে জানার আকাঙ্ক্ষা সুতীব্র। তাহলে মনে রেখে দে, এই বাড়িতে এমন এক অজানা ইতিহাস লুকিয়ে আছে যা বিন্দু মাত্র খুঁজে পাওয়ার চেষ্টা করবি না। তাহলে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে আমারও এক মুহূর্ত সময় লাগবে না রে নাথ। ভয় পেলি নাকি রে নাথ বউ? আরে আরে আমি তো রসিকতা করছিলাম। তুই আমার ছোট কর্তা মশাইকে আমার থেকে কেড়ে নিলি যে, তাই তো রাগ করে তোকে ভয় দেখালাম। নে নে বস দেখি আমার পাশে, তোর জন্যে সীতাহার রেখেছি, গলায় পরিয়ে দে। আয় বস। মুহূর্তের মধ্যে নিজেকে সংযত করে নিয়ে অতি মিষ্ট সুরে চারুলতা কথাগুলো বলে উঠলে দেবদত্তা ক্ষণিকের জন্য বিস্মিত হয়। কিছু মুহূর্ত আগে যে বৃদ্ধার কণ্ঠস্বর অতি রূঢ় শুনিয়েছিল, পলকের মধ্যে তার কণ্ঠস্বর এতটা মিষ্টি হতে পারে কেমন করে? সে বুদ্ধিমতী, শিক্ষাগত যোগ্যতাও তার যথেষ্ট রয়েছে, কিন্তু এই ৮০ বছরের বৃদ্ধার অদ্ভুত আচরণ তাকে ভাবতে বাধ্য করল তার সম্পর্কে, সাথে রায় পরিবারের পুরনো ইতিহাস সম্পর্কেও। কি এমন ইতিহাস লুকিয়ে আছে যা স্মরণ করতে গিয়ে এক অশীতিপর বৃদ্ধার কণ্ঠস্বরে এ প্রকার ঘৃণার প্রকাশ ঘটে? চল নাথ বউ, হাতটা গলায় পরে নিয়ে আমার সাথে চল। আমাদের কুলদেবতার কাছে একমাত্র আমিই যাই। আমার শাশুড়ি মা জীবনের শেষ প্রান্তে এসে আমাকে এই কুলদেবতার পুজোর দায়িত্ব দিয়ে যান, আর আমি তা অক্ষরে অক্ষরে পালন করে আসছি সেই 16 বছর বয়স থেকে। আজ পর্যন্ত কারোকে কুলদেবী চণ্ডীকে পুজো করার জন্যে আমি ব্যস্ত করাইনি। তিনি আমার হাতেই পুজো নেন। অবশ্য প্রতি মঙ্গলবার এই পরিবারের সকল সদস্য তার দর্শন পান। বাদ বাকি দিন তিনি আমার হাতেই পূজিত হন। কোনোভাবে আমি অসুস্থ হলে তিনি নির্জলায় থাকেন। অন্য কেউ যদি তাকে ভোগ দিতে চায়, তার বিপদ অবধারিত।
যাই হোক, এ বাড়িতে থাকতে থাকতে তোর শাশুড়ি মা তোকে সব জানিয়ে দেবে। চল এখন, চল তোকে দর্শন করিয়ে আনি দেবী চণ্ডীকে। চারুলতার দেওয়া আশীর্বাদী সীতাহারটা গলায় পরে নিয়ে যথারীতি বৃদ্ধা চারুলতার পদাঙ্ক অনুসরণ করল দেবদত্তা। বিশাল আকার রায়বাড়ির দক্ষিণ প্রান্তে শ্বেত পাথরের নির্মিত মা চণ্ডীর দীর্ঘ কয়েকশো বছরের পুরনো মন্দির। মন্দির প্রাঙ্গণ থেকে দেবীকে দর্শন করা যায় না, তার জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয়। দেবী মূর্তি একটি সোনার নির্মিত ঘটের মধ্যে বিদ্যমান, প্রায় ৩০০ বা তারও বেশি বছরের পুরনো। শোনা যায় পরিবারের কোনো এক পূর্বপুরুষ দেবীর স্বপ্নাদেশেই দেবীকে ওই ঘটের মধ্যে আবদ্ধ করে রাখেন, কারণ দেবী রায় পরিবার ছেড়ে অন্যত্র চলে যেতে চাননি। তিনি বন্দী থাকতে চান এই পরিবারের মধ্যেই। দেবী মূর্তির পাশে বানেশ্বরও আছেন, অবশ্য তিনি মুক্ত। দেবী মায়ের অবস্থান এক অদ্ভুত স্থানে। মন্দিরের প্রধান দরজা খোলার পর একটা বৃহৎ আকার ঘর, যার মধ্যে আলো ঢোকার একটাই মাত্র পথ, একটি মাত্র গবাক্ষ। তা বন্ধ থাকলে পুরোটাই অন্ধকারাচ্ছন্ন। প্রদীপের উজ্জ্বল শিখা অবশ্য কিছুটা হলেও অন্ধকার দূর করে সেই ঘরের মধ্যে। সেই বৃহদাকার ঘরেও দেবীর অধিষ্ঠান নয়, তা পেরিয়ে আরো খানিকটা যাওয়ার পর একটি ছোট আকারের সুড়ঙ্গ। একজন মানুষ যেতে পারে এমন গলিপথ, আর সেই সুড়ঙ্গ পথ পেরিয়ে দেবীর গর্ভগৃহ, আর তাতেই একটি পাথরের নির্মিত বেদি, এবং তার উপরেই সোনার সিংহাসনে দেবীর ঘট উপবিষ্ট, পাশে বাবা বানেশ্বর। গর্ভগৃহে প্রবেশের আগে দেবদত্তার আকস্মিকভাবে চোখ চলে যায় একটি কাঠের নির্মিত দরজার দিকে। দরজায় মস্ত বড় একটি সাবেকি তালা ঝোলানো। দেবদত্তা কৌতূহলবশত জিজ্ঞেস করল, আচ্ছা ঠাম্মা, এটা কিসের ঘর? পুরনো বাসনপত্র রাখার? থমকে যায় চারুলতা। কঠোর দৃষ্টিতে দেবদত্তার আপাদ মস্তক একবার দেখে নিয়ে বলে ওঠে, সব কিছুতে অত কৌতূহল থাকা ভালো নয় রে নাথ বউ। এই ঘর দীর্ঘ ১০০ বছরের ওপর সময় ধরে এমনি বন্ধ হয়ে আছে। আমি বা এই পরিবারের কেউ কোনো দিন এই ঘরের প্রতি আগ্রহ দেখায়নি। আশা করব তুইও কৌতূহল দেখাবি না। যা বন্ধ আছে বন্ধই থাক। দেবদত্তা আর কোনো কথা বাড়ায় না। দেবীমাকে দর্শন করে ঠাকুমা শাশুড়িকে অনুসরণ করে যেমনটি এসেছিল তেমনটি ফিরে যায় সে। শুধু কোথায় যেন বন্ধ ঘরের দরজাটা ওপার থেকে কার যেন না বলা কথা তার মনে প্রশ্ন জাগাল। এত বছর ঘরের দরজাটা বন্ধ, কিন্তু কেন? কি আছে ওখানে? পুরনো বাসনপত্র রাখার ঘর তো ওটা নয়, তাহলে কিসের ঘর ওটা? অবশ্য পুরনো আমলের বাড়িগুলোতে এমন একটা দুটো ঘর থাকেই বন্ধ অবস্থায়। কালের গহ্বরে হারিয়ে যায় সে সমস্ত ঘরের ইতিহাস। কিছু সময় আগেই ফুলের সাজে সাজিয়ে দেবদত্তাকে অগ্নিভোর ঘরে দিয়ে গেছে বড়জা। অগ্নি কিন্তু খুব শান্ত আর ভদ্র স্বভাবের ছেলেরে ছোট, দেখিস বাপু, ওকে আবার দুরন্ত করে তুলিস না। আমাদের অগ্নি কিন্তু আমাদের বড় আদরের। দেবদত্তার ঠোঁটের প্রান্তে ফুটে উঠেছিল সুলজ্জিত হাসি। পালঙ্কের মাঝ বরাবর বসে আপন মনে বিছানায় পড়ে থাকা অসংখ্য লাল গোলাপের মধ্যে একটি লাল গোলাপ হাতে তুলে নিয়ে পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলতে লাগলো দেবদত্তা। হঠাৎ ভেজানো দরজার পাল্লা দুটি আলতো করে ঠেলে ঘরের মধ্যে এলো অগ্নিভ।
দেবদত্তার দৃষ্টি গেল তার দিকে। দীর্ঘকায় সৌম্যকান্তি, যেন কোন দেব পুরুষ। আজ অগ্নিভকে আরো সুন্দর লাগছে। মেরুন রঙের পাঞ্জাবি আর ঘি রঙের চোস্তাতে ওর মধ্যে একটা জমিদার জমিদার ভাব আজ বড়ই প্রকট। সন্ধ্যের সময় দিদি শাশুড়ি চারুলতা তো রসিকতার সুরে বলেই ফেলেছিল, ওরে ও নাদবো, তোর চাইতে যে আমার ছোট কর্তা অনেক বেশি সুন্দর। দেখিস বাপু, আগলে রাখিস। সবাই তো আর আমার মতো হয় না যে তোর হাতে ছোট কর্তাকে সহজে ছেড়ে দিতে পেরেছে। কেউ কেউ আবার ডাইনিও থাকে। কোন সময় যে তোর থেকে কেড়ে নিয়ে চলে যাবে জানতেই পারবি না। জমিদার পরিবারে এমন অনেক ঘটনাই তো আছে। আর জানিস তো, জমিদার গুলো তো ছিল এমনি সব মিনসে, যে মেয়ে শরীর দেখলেই লক লক করত ওদের জিভ। ঘরের বউ ওদের কাছে সব দাসী ছাড়া আর কিছুই নয়। আমাদের ছোট কর্তার শরীরেও তো এই জমিদার পরিবারেরই রক্ত বইছে। পা পিছলতে সময় লাগবে না, সামলে রাখিস। না, এর প্রত্যুত্তর দেবদত্তাকে দিতে হয়নি, বরং অগ্নিভয় দিয়েছিল শান্ত মার্জিত কণ্ঠস্বরে। ঠাম্মা, তোমার আর মায়ের শিক্ষায় বড় হয়ে উঠেছি আমি, যে শিক্ষা মানুষ হতে শিখিয়েছে আমাকে। তাই তো বিদেশ থেকে পড়াশোনা করেছি। তুমি জানো ঠাম্মা, কত বিদেশিনীর সাথে আমার বন্ধুত্ব হয়েছে, কিন্তু কারোর সাথে আমার ভালোবাসা হয়নি। অপেক্ষা করেছি তোমাদের মতো সুন্দরী বুদ্ধিমতী একজন নারীর জন্য, যে আমার হৃদয় জুড়ে থাকবে, যাকে ছাড়া অন্য কারোর চিন্তা মাথাতেই আসবে না। আর সত্যি বলতে, তোমার পছন্দ করে আনা দেবদত্তা তো সেই নারী যাকে ঘরে রেখে অন্য কোনো নারীর জন্য আমাকে অন্যত্র ছুটে যেতে হবে, তা ভাবা অবান্তর। সেটা তো তুমিও জানো ঠাম্মা। ওরে ছোট কর্তা, জমিদারি রক্ত যে তোর শরীরেও বইছে। তাতে কি ঠাম্মা? আমার বাবা বা বড় দাদা কারোরই তো পদস্খলন হয়নি। তারাও তো এই জমিদার পরিবারের কেউ ছেলে বা কেউ নাতি। তবে আমার কেন হবে? তুমি নিশ্চিন্ত থাকো ঠাম্মা, তোমার পছন্দ করা দেবদত্তার কোনো অমর্যাদা হতে দেব না আমি। দেবদত্তা দেখেছিল চারুলতার ঠোঁটের প্রান্তে এক প্রশান্তির হাসি। ফুলশয্যা ঘরের দরজার পাল্লা দুটো সশব্দে বন্ধ করে দিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে পালঙ্কের এক প্রান্তে বসল অগ্নিভ। কিছু সময় পার হয়ে যায়, দুজনেই নীরব। কে আগে কথা বলবে তারই প্রচেষ্টায়। জমিদারি আমলের সাঁঝবাতির আলোয় ঘরটা মায়াবী কোনো স্বপ্নরাজ্যে পরিণত হয়েছে, আর দেবদত্তা যেন সেই স্বপ্নরাজ্যের একচ্ছত্র রানী। আপনা থেকেই অগ্নিভোর অপলক দৃষ্টি দেবদত্তাকে ছুঁয়ে যেতে লাগলো পরম মুগ্ধতায়। দেবদত্তার দৃষ্টিপথ থেকে তা মোটেও এড়ালো না। সলজ্জ কণ্ঠস্বরে কিছু বলতে যাচ্ছিল দেবদত্তা, কিন্তু তার আগেই অগ্নিভোর নিজের দৃষ্টিকে যথাসম্ভব সংযত করে বলল, আমাদের পরিবারে তোমাকে স্বাগত দেবদত্তা। আশা করি এই দুদিনে আমাদের পরিবারের সকলের সাথেই তোমার আলাপ হয়ে গেছে, শুধু লক্ষ্মী পিসি ছাড়া। হ্যাঁ, সকলেই বেশ আন্তরিক, বিশেষ করে ঠাম্মা। কিন্তু লক্ষ্মী পিসি কে অগ্নিভ? লক্ষ্মী পিসি না থাক, লক্ষ্মী পিসির কথা অন্য একদিন বলবো। আসলে কি জানো, সারাদিন এত ব্যস্ততার মধ্যে গেছে, বড্ড ক্লান্ত লাগছে জানো। তুমিও নিশ্চয়ই ক্লান্ত। দেবদত্তা আলতো করে মাথা নাড়ল। একটা কথা বলবো দেবদত্তা? বলো। তোমার দেবদত্তা নামটা না বেশ বড়।
আমি তোমাকে দত্তা বলে ডাকলে তুমি রাগ করবে না তো? রাগ কেন করব? তুমি আমাকে ভালোবেসে যেই নামে ডাকবে আমি সেই ডাকেই তোমায় সাড়া দেব। বেশ তো, তুমি আমায় না হয় দত্তা বলেই ডেকো। অগ্নিভ আরো একটু কাছে এসে বসে দেবদত্তার। আলতো করে দেবদত্তার বাম হাতখানি নিজের হাতে তুলে নেয়। পাঞ্জাবির পকেট থেকে বার করে একটি নীলাভ পাথরের আংটি দেবদত্তার বাম হাতের অনামিকায় পরম সযত্নে তা পরিয়ে দিয়ে বলে, আংটিটা তোমার আঙুলে ভারী সুন্দর লাগছে। কি সুন্দর! পাথরটা কি নীলকান্তমণি অগ্নিভ? হ্যাঁ, এটা আমার প্রপিতামহর আমলের। জানো, শুনেছি তিনি নাকি খুব শৌখিন ছিলেন, সাথে নিজের বালিকা বধূটিকেও খুব ভালোবাসতেন। তার মন পাওয়ার জন্য দেশ বিদেশ থেকে নানা মণিমাণিক্য এনে তৈরি করাতেন তার জন্য নানান রকম গয়না, আর সেই গয়নাই বংশ পরম্পরায় চলে আসছে। এই নীলকান্ত মণি সমৃদ্ধ আংটিটিও সেই গয়নার মধ্যে একটি, যা একসময় শোভা পেত প্রপিতামহ ধরণী মোহন রায়ের বালিকা বধূ মাধবীলতার অনামিকায়। মাধবীলতা? বাহ, ভারী সুন্দর নাম তো। হ্যাঁ, খুব সুন্দর নাম। তবে তিনি নিজে কেমন সুন্দর ছিলেন সেটা আমরা কেউই জানি না, কারণ শুনেছি তিনি নাকি বেশি দিন বাঁচেননি। কোনো এক রাত্রে চণ্ডী মন্দিরে যেতে গিয়ে নাকি হারিয়ে যান। তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। তন্ন তন্ন করে খোঁজা হয় জানো, কিন্তু তাকে কখনো খুঁজে পাওয়া যায়নি। সেই সময় অবশ্য কেউ কেউ বলেছিল যে তাকে অনেকে মন্দিরে ঢুকতে দেখেছে, কিন্তু বের হতে দেখেনি। এরপর প্রপিতামহ ধরণীমোহন দ্বিতীয় বিয়ে করেন দুর্গা সুন্দরীকে, যিনি কৃতপক্ষে আমাদের প্রপিতামহী। মাধবীলতা চণ্ডী মন্দিরে যাবার পথে হারিয়ে যায়, আর কেউ তাকে খুঁজেও পায় না। আপন মনে দেবদত্তা বিড়বিড় করে ওঠে। কি ভাবছো দত্তা? হ্যাঁ, না, কিছু না। সাঁঝবাতির আলো, আলো আঁধারি ভরা মনোরম পরিবেশ, সমিষ্ট রজনীগন্ধার গন্ধ, সবটুকু মিলিয়ে ওদের দুজনকে আরো আরো কাছে নিয়ে এলো। দূরে কোথাও রাত জাগা পাখির এক টানা কর্কশ শব্দ সানাইয়ের মৃদু শব্দের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ওরা দুজন দুজনকে স্পর্শ করল। দুজনের হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। একে অপরকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করল মুহূর্তে। রাত গভীর থেকে আরো গভীরতর হতে লাগলো। সানাইয়ের শব্দ কখন যেন থেমে গিয়েছে। সাঁঝবাতির আলোয় অগ্নিভোর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে লজ্জায় আনত হল দেবদত্তার দুই চোখের দৃষ্টি। অগ্নিভোর ঠোঁটের প্রান্তে লেগে আছে তারই ঠোঁটের লাল লিপস্টিক। কিছু সময় আগে তার দুটি ঠোঁট যখন অগ্নিভোর ঠোঁটের মাঝে আবদ্ধ থেকে পাগলের মতো ছটফট করেছে উত্তেজনায়, তখনই কোনোভাবে লেগে গিয়েছে। মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে উঠল দেবদত্তার মুখ। হালতো করে ঘুমন্ত অগ্নিভোর ঠোঁটের প্রান্তে হাত দিয়ে মুছে দিল সেই লিপস্টিকের দাগ। কলেজে পড়াকালীন অনেক পুরুষ বন্ধু তাকে চেয়েছিল, কিন্তু কারো ডাকে দেবদত্তা সাড়া দেয়নি, কারণ কারোকেই সেভাবে ভালো লাগেনি। আর তাই জন্যই বাবা শশধর মুখুর্জের আনা সম্বন্ধটিতে অনায়াসে রাজি হয়ে গিয়েছিল বিয়ের পিড়িতে বসতে। আর তাছাড়াও রাজি না হওয়ার বা বিয়ের পিড়িতে না বসার মতো কোনো কারণও ছিল না। অগ্নিভোর মতো সুশিক্ষিত, মার্জিত, সুদর্শন পুরুষ তার জীবনে আগে যে আসেনি, তাই জন্যই কোনো দ্বিমত দেখা দেয়নি তার মনে। ভালো লেগে গিয়েছিল খুব সহজেই অগ্নিভোকে। দক্ষিণের জানলা দিয়ে কিছুটা দক্ষিণা বাতাস শরীরটাকে ছুঁয়ে যেতেই দেবদত্তা
দেওয়াল ঘড়িটার দিকে তাকালো। রাত প্রায় 2টো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ধীরে ধীরে এগিয়ে গেল দক্ষিণের জানলার দিকে। দূরে আকাশটার দিকে বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আপন মনে। হঠাৎ এদিক ওদিক তাকাতে গিয়ে কোনোভাবে দৃষ্টি চলে গেল চণ্ডী মন্দির সংলগ্ন শ্বেত পাথরের নির্মিত চত্বরের দিকে। পূর্ণ জ্যোৎস্না আলোকিত রাত্রি, রূপলি আলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মন্দিরের চত্বর জুড়ে। অদ্ভুত এক মোহময়ী রূপ নিয়েছে সমগ্র মন্দির চত্বর। কিন্তু তার মাঝে ওকে স্পষ্ট দেখা যাচ্ছে। হাতে একটি প্রদীপ ধরে ধীর পায়ে এগিয়ে চলেছে। ও যে এক বৃদ্ধা। কিছুটা গিয়ে থামল, হাত নেড়ে কাকে যেন ডাকছে সে। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসছে এক মহিলা। বৃদ্ধা তার হাতে প্রদীপখানি তুলে দিয়ে তা নিয়ে সে চলে গেল মন্দিরের ভেতর। বৃদ্ধা যেমন ভাবে গিয়েছিল তেমন ভাবেই অন্দরমহলে ঢুকে গেল। বৃদ্ধাকে চিনতে অসুবিধে হল না দেবদত্তার। উনি এই রায় পরিবারের গিন্নিমা চারুলতা। কিন্তু কিন্তু আরেকজন, ওই মহিলাটিকে, যার হাতে প্রজ্বলিত প্রদীপ তুলে দিল ঠাম্মা। কিন্তু উনি যে বলেন উনি ছাড়া ওই মন্দিরে কারো প্রবেশ নিষেধ। একমাত্র মঙ্গলবার পরিবারের সদস্যরা মন্দিরে প্রবেশ করতে পারে। তাহলে কি উনি মিথ্যে বলেন? কিন্তু কেন? ঈশ্বরকে নিয়ে এরকম মিথ্যের কি প্রয়োজন? দত্তা, কি করছো ওখানে দাঁড়িয়ে? চলে এসো। এত রাত্রে তুমি না ঘুমিয়ে জানলা দিয়ে কি দেখছো বলো তো? অগ্নিভোর কণ্ঠস্বরে চিন্তায় ছেদ পড়ল দেবদত্তার। অগ্নিভোকে সবটুকু জানাবে কিনা ভাবল। তারপর মনে হলো ও হয়তো সবকিছুই জানে। ঠাম্মা মিথ্যাচার করে তা ওদের কাছে অবগত। নিজেই বরং ঠাম্মাকে জিজ্ঞেস করবে। পরের দিন বেশ বেলার দিকে চারুলতার ঘরে গিয়ে হাজির হল দেবদত্তা। জানতে যে তাকে হবেই, গতকাল রাতে ঠাম্মা কার হাতে তুলে দিয়েছিল সেই প্রজ্বলিত প্রদীপ। বিয়ে হয়ে সে রায়বাড়িতে এসেছে আজ 3 দিন হল। সকল আত্মীয় পরিজনের সাথেই তো তার আলাপ হয়েছে, কিন্তু ওই মহিলা, যতদূর মনে পড়ছে তার, এই 2 দিনের মধ্যে তাকে সে দেখেনি। তবে কেউ জানে কি জানতে আমার কাছে এসেছিস নাথবউ? যাকে দেখেছিস সে লক্ষ্মী, আমার একমাত্র মেয়ে। আর তোর কিছু প্রশ্ন আছে নাকি রে নাথবউ? মনে হয় না, কিন্তু আমার তোকে একটা প্রশ্ন করার আছে। তুই অত রাতে জানলায় দাঁড়িয়েছিলি কেন? কাল তো ফুল সজ্জা ছিল, স্বামীর থেকে সোহাগ পাওয়ার প্রথম দিন। তা ছেড়ে জানলায় দাঁড়ানোর কারণ কি? আজ থেকে দক্ষিণের জানলাটা বন্ধই রাখবি। সবেতে কৌতূহল দেখানো রায় পরিবারের গৃহবধূকে মানায় না। চারুলতার কথাগুলি বড়ই কঠোর শোনালো দেবদত্তার। বেশ অবাক হল সাথে সাথে। একজন অশীতিপর বৃদ্ধার চোখের দৃষ্টি এতটা প্রখর কি করে হয় যে গতকাল তাকে জানলায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। আর আশ্চর্যের বিষয়, লক্ষ্মী, যার নাম অগ্নিভোর কাছে আগেও শুনেছে দেবদত্তা। সম্পর্কে অগ্নিভোর পিসি মানে ঠাম্মার মেয়ে, অথচ সে এই বাড়িতে আসা অবধি লক্ষ্মীকে সামনাসামনি দেখেনি একবারের জন্য। গতকাল রাতের অদ্ভুত পরিবেশে তাকে দেখা, আর তাও যদি না ঠাম্মা তার পরিচয় দিতেন, তাহলে সে তার পরিচয়ে জানতে পারত না যে ওই মহিলাই লক্ষ্মী পিসি। কিন্তু তবুও
প্রশ্নটা থেকেই যাচ্ছে, আর সেটা হলো ঠাম্মা কিছু একটা গোপন করতে চাইছে, কিন্তু কি গোপন করতে চাইছে? আর এই বৃদ্ধা বয়সে গোপন করে ওনার লাভটাই বা কি? অনেক প্রশ্ন তোর মনে, তাই না রে নাথবো? তাহলে বলি, আমি তোকে এ বাড়িতে এনেছি নাথবো করে, আর আমি তোকে দূর করেও দিতে পারি। তাই বলছি, স্বামীর সাথে সুখে শান্তিতে ঘর কর, নিজের বিপদ ডাকতে যাস না সব তাতে কৌতূহল দেখিয়ে। অনুরূপ ভাবে কঠোর কণ্ঠস্বরে কথাগুলি বলে উঠে চারুলতা। দেবদত্তা নীরব থাকে, শুধুই তার মনটা একের পর এক প্রশ্নের উত্তর জানার আকাঙ্ক্ষায় ক্ষতবিক্ষত হতে থাকে। না তো ঠাম্মা কিছু বললো, উল্টে বকাও দিল। কি করবো এখন? আচ্ছা, দিদি ভাইকে জিজ্ঞেস করলে হয় না? দিদি ভাই নিশ্চয়ই অনেক কিছুই জানে। দক্ষিণের জানলার দিকে তাকিয়ে থাকতে গিয়ে আপন মনেই কথাগুলি বলে ওঠে সে স্থির নিশ্চিত যে বড়জা পাঞ্চালী অনেক কিছুই জানে এই পরিবারের ইতিহাস সম্পর্কে। তার অনেক বছর হলো বিয়ে হয়েছে, লোকমুখেও তো শুনে থাকতে পারে কিছু। বলা যায় জানার আকাঙ্ক্ষা কিছু মানুষকে এতটাই আগ্রহী করে তোলে যে সে ধৈর্য রাখতে পারে না যতক্ষণ না তার জানা সমাপ্ত হচ্ছে। তার মন ছটফট করতেই থাকে। ঘর ছেড়ে দ্রুত বের হতে যায় দেবদত্তা, কিন্তু থমকায়। দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে অগ্নিভ। ঠোঁটের প্রান্তে তার দুষ্টুমি ভরা হাসি। দেবদত্তার বুঝতে অসুবিধা হল না অগ্নিভ তাকে এখন এই ঘর ছেড়ে যেতে দিতে চাইছে না। দেবদত্তা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অগ্নিভর ডান হাতটা ধরে একটা টান দিতেই দেবদত্তা ওর বুকের কাছে এগিয়ে আসে। ফিসফিস করে অগ্নিভ বলে উঠল, এই সকালবেলা কোথায় গিয়েছিলে? আমি ভেবেছিলাম তোমাকে দেখে দিন শুরু করব, অথচ তুমি নেই। এই দত্তা, আমাকে কি তোমার পছন্দ হয়নি? ওমা, এ কি কথা অগ্নিভ? পছন্দ কেন হবে না? আসলে আমি খুব ভোর থাকতেই উঠে পড়ি। নতুন সূর্যের রং দেখতে আমার খুব ভালো লাগে। ও আচ্ছা, আসলে আমি ভাবলাম আমাকে মনে হয় তোমার পছন্দ হয়, তাই আমার পাশে শুয়ে থাকতে তোমার ভালো লাগছিল না, তাই ভোর হতে না হতে উঠে গেছো। আসলে কি জানো দত্তা, আমার নাম তোমাকে দেখে নতুন দিনের শুরু করতে ইচ্ছে হয়েছিল। তোমার এই ঠোঁটের স্পর্শ নিয়ে আমি যে দিনটা শুরু করতে চেয়েছিলাম দত্তা। ছাড়ো অগ্নিভ, দেখো কেউ কিন্তু এসে পড়বে এক্ষুনি, ছাড়ো না। অগ্নিভর ঠোঁটের প্রান্তের দুষ্টুমি ভরা হাসি আরো প্রকট হল। দেবদত্তা নিজেকে অগ্নিভর থেকে মুক্ত করার ব্যর্থ চেষ্টা করল। অগ্নিভর দুটি হাতের বেষ্টনী বরং আরো দৃঢ় হল। একসময় দেবদত্তারও চোখের দৃষ্টি আনত হল। অগ্নিভর ঠোঁটের স্পর্শ ছুঁয়ে গেল তার চোখ আর ঠোঁটকে। পরম আবেশে তার শরীর শিথিল হলো আস্তে আস্তে। দিদি ভাই, একটা প্রশ্ন করব? সন্ধে সবে উত্তীর্ণ হয়েছে। ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছিল পাঞ্চালী। দেবদত্তার প্রশ্নে হাতের প্রদীপটা এদিক সেদিক বার কয়েক দেখিয়ে স্মিত হাসি হেসে খানিকটা রসিকতার সুরে সে বলে উঠল, তুই আবার প্রশ্ন করবি কি? হ্যাঁ, আমি তোকে প্রশ্ন করব বলে সকাল থেকে ভেবে মরছি কখন তোকে একা পাবো আর জিজ্ঞাসা করব, কাল রাতে কত দূর কি এগোলো? আমাদের অগ্নিবাবু কি পাকা খেলোয়াড় নাকি একেবারে কাঁচা? যদিও কাঁচা হলে বিশেষ ক্ষতি নেই, তুই তো আছিস, তুই না হয় পাকিয়ে দিবি। কি রে, কি বলিস?
উফ দিদি ভাই, সেসব পরে বলবো। আগে তুমি বলো তো, লক্ষ্মী কে? অবশ্য কিছুটা জেনেছি, ও ঠাম্মার মেয়ে। কিন্তু রাতের অন্ধকারে কেন আসেন ঠাম্মার কাছে, দিনের বেলা কেন নয়? থাম থাম ছোট, কি প্রশ্ন করছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি জানিস ঠাম্মা যদি জানতে পারে তুই আমার কাছে লক্ষ্মী পিসির সম্পর্কে জানতে চাইছিস, তাহলে তাহলে তোর সাথে সাথে আমাকে ওই বাড়ি থেকে বার করে দেবে। তুই না কিচ্ছু বুঝিস না, তুই বরং অগ্নির কাছে যা তো। আমার এখন অনেক কাজ আছে, আমার এখন কথা বলার সময় নেই। বেচারা নতুন বউ ছেড়ে অনেকক্ষণ রয়েছে। খানিক এদিক ওদিক দেখে নিয়ে কণ্ঠস্বর যথাসম্ভব নামিয়ে কথাগুলো বলে পাঞ্চালী দ্রুত চলে যেতে উদ্যত হলে দেবদত্তা পাঞ্চালীর হাতটা চেপে ধরল। শান্ত কণ্ঠস্বরে বলল, বলো না দিদি ভাই, ঠাম্মা কখনো জানতে পারবে না যে আমি তোমার থেকে লক্ষ্মী পিসির কথা জানতে চেয়েছি। প্লিজ বলো দিদি ভাই, ও দিদি ভাই প্লিজ বলো না। পাঞ্চালী কিছুক্ষণ সময় তাকিয়ে রইল দেবদত্তার মুখের দিকে। এই কয়েকদিনে দেবদত্তাকে সে যতটুকু চিনেছে তাতে মেয়েটা তার জেদে অনড়। সবটুকু না জানা পর্যন্ত সে ছাড়বে না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পুনরায় নিচু কণ্ঠস্বরে বলে উঠল পাঞ্চালী, ঠিক আছে, আমি বলবো সব, কিন্তু তার আগে তোকে কথা দিতে হবে আমার কাছ থেকে সব জানার পর তুই কিন্তু লক্ষ্মী পিসিকে দেখার জন্য একদম ব্যস্ত হবি না। দে কথা। দেবদত্তাও আলতো মাথা নেড়ে জানালো যে সে ব্যস্ত হবে না। তবে আয় আমার ঘরে। সে পাঞ্চালীকে অনুসরণ করল। তবে শোন, লক্ষ্মী পিসি ঠাম্মার মেয়ে, মানে আমাদের শ্বশুর মশাইয়ের একমাত্র বোন। বাল্যকালে বিয়ে হয়েছিল ব্যারাকপুরের এক সম্ভ্রান্ত পরিবারের একমাত্র ছেলের সাথে, কিন্তু সে বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। একটি দুর্ঘটনায় ছেলেটা মারা যায়। বাল্য বিধবা লক্ষ্মী পিসির ঠাঁই হয় তখন তার বাপের বাড়ি, মানে আমাদের এই রায় বাড়িতে। বছর দুয়েক বা তারও বেশি সময় কেটে যায়। লক্ষ্মী পিসি বালিকা থেকে যুবতীতে পরিণত হয়। রূপ লাবণ্য তখন তার সারা শরীর জুড়ে। আর ফলস্বরূপ রায় পরিবারের, বিশেষ করে চারুলতা দেবীর কঠোর শাসনে লক্ষ্মী পিসির বাইরে পর্যন্ত বের হতে পারত না। কিন্তু লক্ষ্মী পিসির অবুঝ মন পথ খোঁজে, খোলা আকাশ খোঁজে। ঘর তার কাছে দুর্বিষহ হয়ে ওঠে। সেটাই তো স্বাভাবিক বল। এমন সময়ে এই বাড়িতে একদিন উপস্থিত হয় রাখাল মামা, যে আবার সম্পর্কে লক্ষ্মী পিসির এক দূর সম্পর্কের মামাতো দাদা ছিল। কোথা থেকে যেন পিস্তত মামাতো দুই ভাই বোনের মধ্যে গড়ে উঠল আশ্চর্য এক ভালোবাসার সম্পর্ক, যার নাম অবৈধ। একেই বাল্য বিধবা, তার ওপর আবার মামাতো দাদার সাথে গোপন প্রেম। তা যখন জানাজানি হলো, লক্ষ্মী পিসিকে এরা পুরোপুরি ঘরবন্দি করে ফেললো। আর রাখাল মামাকে মেরে ফেলতে বাকি রাখলো চারুলতা দেবীর দুই ছেলে। দীর্ঘদিন ঘরবন্দি ভালোবাসার মানুষকে না পাওয়া, এই সব মিলিয়ে মিশিয়ে লক্ষ্মী পিসি একেবারে উন্মাদ হয়ে গেল রে। একটা সরকারি হাসপাতালে, মানে ওই যেখানে মনোরোগীদের চিকিৎসা করা হয় আর কি, সেখানে ভর্তিও করা হলো জানিস। বেশ কিছুটা সুস্থও হলো, কিন্তু হঠাৎ করে 3 দিনের জ্বরে আক্রান্ত হয়ে রাখাল মামা মারা গেলেন। আর লক্ষ্মী পিসি কোনোভাবে খবরটা পেয়ে পুনরায় উন্মাদ হয়ে গেল। তারপরও দীর্ঘদিন চিকিৎসা চলে। এখন অবশ্য কিছুটা ভালো আছে, কারণ অতীতের অনেক কিছুই ও ভুলে গেছে। থাকে চণ্ডী মণ্ডপের পাশের একটা ঘরে। চারুলতা দেবীর আবার কঠোর নির্দেশ, ওর সাথে কেউ যেন কথা না বলে। ও অতীত যখন ভুলে গেছে, ভুলেই থাক। কারো সংস্পর্শে এসে ও যেন আবার অতীত মনে করে কষ্ট না পায়, তবে আবার নতুন করে পাগলামো শুরু হবে। তাই আর কি ওর সাথে কারোরই কোনো যোগাযোগ নেই।
অবশ্য তোর বর মানে অগ্নি যায় মাঝে মাঝে ওর কাছে, তখন নাকি কিসব কল্পকাহিনী বলে শুনেছি। যেমন চণ্ডী মণ্ডপের গর্ভগৃহের পাশে যে ঘরটা 100 বছর ধরে তালা বন্ধ হয়ে পড়ে আছে, সেখানে নাকি কাউকে একটা আটকে রাখা হয়েছে। সে নাকি ওরই মতো বন্দি। রোজ রাতে সে কাঁদে, যেমন লক্ষ্মী পিসি নিজে কাঁদে। অন্ধকারে তার নাকি বড় ভয়, তাই রোজ নিয়ম করে একটা করে প্রদীপ জ্বালিয়ে তার কাছে দিয়ে আসে লক্ষ্মী পিসি। আর জানিস, মেয়ে লক্ষ্মীর জেদের কাছে হার মেনে সে প্রদীপ জ্বালিয়ে দেয় চারুলতা দেবী স্বয়ং। যদিও চারুলতা দেবীর ধারণা লক্ষ্মীর কথাগুলোতে সত্যতা বলে কিছুই নেই, ও পাগল, কখন কি বলে তার কোনো ঠিক নেই। লক্ষ্মী পিসি কি সত্যি পাগল? আর তার কাহিনী, সেটাও কি ভিত্তিহীন, কল্পনাটুকু মাত্র? মন সায় দিচ্ছে না। মনে হচ্ছে আসল সত্য একটা কিছু আছে, যা সবটা না হলেও কিছুটা হলেও লক্ষ্মী পিসি জানে, আর তা কঠোর বাস্তব। কি ভাবছিস ছোট? ভাবছিস তো সত্যি কোনো ঘটনা রায়বাড়িতে আছে যা কেবল ঠাম্মা জানে আর লক্ষ্মী পিসি জানে, আর আমরা কিছুই জানি না? আরে মাথায় রাখ, লক্ষ্মী পিসি একজন মানসিক রোগী। এখন উনি কিছুটা সুস্থ আছে মানে এই নয় যে যা বলছে তা সবই ঠিক। তুই আমায় বল যে এমন কখনো শুনেছিস চণ্ডী মায়ের ঘরের পাশ থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, আর তা কেউ শুনতে পায় না, একমাত্র ওই লক্ষ্মী পিসি শুনতে পায়? এইসব অদ্ভুত সব মন গড়া কথা, তুই এসব নিয়ে ভাবিস না তো। সামনেই তো তোরা হানিমুনে যাচ্ছিস, খুব মজা করে আয় দুটিতে মিলে। আর হ্যাঁ, সাথে কিন্তু নতুন খবর নিয়ে আসতে হবে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি জেঠিমা হতে চাই, বলে দিলাম। দেবদত্তা পাঞ্চালির কথাগুলি সঠিকভাবে কানে না তুলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাত্রে অগ্নিপুর বুকে মাথা রেখে প্রশ্নটা করেই ফেলল দেবদত্তা। আচ্ছা অগ্নিভ, লক্ষ্মী পিসি যা বলে তা সবটুকুই কি পাগলের প্রলাপ? কোনো সত্যতাই কি নেই? তোমাকে আবার লক্ষ্মী পিসির কথা কে বললো? তুমি বলেছিলে, আর আজ দিদি ভাইয়ের থেকে জানলাম লক্ষ্মী পিসির জীবনের করুণ কাহিনী। মানুষটাকে ঠাম্মা সবার থেকে একলা করে রেখে দিয়েছে। আচ্ছা, তোমার মনে হয় যে এতে লক্ষ্মী পিসি কখনো সুস্থ হবে? দীর্ঘ একাকিত্ব গ্রাস করলে ভবিষ্যতে হয়তো আরো পাগল হয়ে যাবে, আর হয়তো লক্ষ্মী পিসিকে আমরা কখনো পাবো না। অগ্নিভ, আমরা কি কোনোভাবে লক্ষ্মী পিসিকে আমাদের মধ্যে ফিরিয়ে আনতে পারি না? ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে পারি না? দত্তা, ওসব কথা এখন থাক না। আজ আমাদের ফুলসজ্জার দ্বিতীয় দিন, আর কোনো কথা নয়। দত্তা, আজ আমি তোমাকে আমার মতো করে পেতে চাই। প্লিজ 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 বাধা দিও না, প্লিজ। আমি তোমাকে আজ আদরে আদরে ভরিয়ে দিতে চাই। প্লিজ দত্তা, প্লিজ দত্তা, আমাকে ধরা দাও। দেবদত্তা সায় দিল। সবকিছু কিছু সময়ের জন্য ভুলে গিয়ে অগ্নিভোর উদ্দাম ভালোবাসায় ভেসে গেল সে। দূরে রাত জাগা পাখিটার কর্কশ কণ্ঠস্বর এক নাগারে তখনও বিলাপ করে চলেছে। তার সাথেই কোনোভাবে মিলেমিশে গেছে কোনো এক নারী কণ্ঠস্বরের একঘেয়ে প্রলাপ, আর সেটা লক্ষ্মী পিসির। অগ্নিভোর ক্লান্ত শরীরটা দেবদত্তার নগ্ন দেহের ওপর লুটিয়ে পড়ল। অতি কষ্টে অগ্নিভোকে নিজের শরীর থেকে সরিয়ে বিছানায় শুইয়ে দিল দেবদত্তা। বিছানার এক পাশে পড়ে থাকা পাতলা লাল রঙের শিফনের গাউনটা পরে নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। গতকালের কৌতূহল আজও তার মনকে আচ্ছন্ন করে রেখেছে। ধীরে ধীরে এগিয়ে গেল সে দক্ষিণের জানলার দিকে। আলতো করে খিড়কি পথে দেখতে গিয়ে চমকে উঠল সে। মন্দির প্রাঙ্গণে প্রজ্বলিত প্রদীপের আলোক শিখায় যা দেখল, সেই মুহূর্তে তার শরীরের প্রত্যেকটি রোম তাতেই খাড়া হয়ে উঠল।
লক্ষ্মী পিসির পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি, গলায় হাতে সোনার গহনা। উন্মাদের মতো সে নিচে চলেছে। ঠাম্মা তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু সে পাগলিনীর ন্যায় উদ্দাম নৃত্যে মত্ত। এভাবেই খানিকটা সময় পার হয়ে যায়। লক্ষ্মী পিসি শান্ত হয়ে বসে পড়ে মন্দির আঙিনায়। ঠাম্মা তার কপালে, হাতে, পিঠে হাত বুলিয়ে দিতে থাকে পরম স্নেহে। দেবদত্তা খিড়কি বন্ধ করে ফিরে আসে পালঙ্কে। অগ্নিভোর ঘুমন্ত মুখের দিকে খানিকটা সময় তাকিয়ে থাকতে গিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে নিজেকে বলে ওঠে, লক্ষ্মী পিসি বড়ই রহস্য ঘেরা চরিত্র। যে চরিত্রে জানে এই পরিবারের চণ্ডী মন্দিরের পাশের ঘরটার ইতিহাস। কিছু তো আছে ওই ঘরটাতে যা লক্ষ্মী পিসিই জানে, কিন্তু কেমন করে তার কাছে সে পৌঁছবে? ঠাম্মা কখনোই লক্ষ্মী পিসির সাথে তার সাক্ষাৎ হতে দেবে না। তাহলে উপায় একটাই, অগ্নিভ। অগ্নিভকে দিয়েই রাজি করাতে হবে ঠাম্মাকে। ঠাম্মা অগ্নিভকে বিশ্বাস করে, ভালোবাসে, ওর কথা শুনবে এটা আশা করা যায়। আর যদি শোনে, তাহলে লক্ষ্মী পিসির থেকে সত্যটা বার করতে তার বেশি সময় লাগবে না। কারণ সেও তো মনস্তত্ত্ব নিয়েই পড়াশোনা করেছে। মানুষের মনের গভীরে উঁকি দিয়ে সত্য মিথ্যা দেখাই তো তার পড়াশোনার প্রধান বিষয় ছিল। অনেকটা রাত পর্যন্ত দুটো চোখের পাতা এক করতে পারল না দেবদত্তা। শুধুই সকালের জন্য মন তার ছটফট করতে লাগল। সকাল হতেই অগ্নিভকে মনের কথাটা বলেই ফেলল সে। অগ্নিভ বিয়ের 5 দিন পর সেই দিনই প্রথম অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আজ বিদেশি কিছু ক্লায়েন্ট আসার কথা, তাই জন্য সে একটু তাড়াতেই ছিল। দেবদত্তার হঠাৎ করে লক্ষ্মী পিসিকে দেখার ও তার সাথে কথা বলার এই অদ্ভুত ইচ্ছে প্রকাশের কথা শুনে বেশ অবাক হয় সে। গলায় টাই পড়তে পড়তেই সে বলে ওঠে, দত্তা, 2 দিন বাদে অষ্টমঙ্গলায় আমি আর তুমি তোমাদের বাড়ি যাব। ফিরে দুজনে হানিমুনে যাচ্ছি। দেখো, তারপর না হয় ফিরে এসে তুমি লক্ষ্মী পিসির সাথে আলাপ করো। এই শোনো, আমি এখন বেরোই, বুঝলে? সামনে আবার লম্বা ছুটি নিতে হচ্ছে। অফিসে না গেলে আর চলছেই না। তাছাড়া লেট হয়ে গেছে। আমি এগোলাম। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আজ অফিস থেকে ফিরে তুমি আমাকে লক্ষ্মী পিসির কাছে নিয়ে যাবে। ওনাকে আমি যতটুকু দেখেছি তাতে বুঝেছি তোমরা ওনাকে বুঝতে ভুল করছো। পুরোপুরি না হলেও উনি আংশিক ঠিক, এ কথা বলতে পারি। তুমি দেখছি আমাদের থেকেও লক্ষ্মী পিসিকে বেশি চিনে গেছো। তা কেমন করে চিনলে? ওই জানলা দিয়ে দেখে চিনে গেলে? হ্যাঁ শোনো দত্তা, ও এক সময় বদ্ধ উন্মাদ ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে চিকিৎসা চলে, তারপর এখন কিছুটা ঠিক হয়েছে। তা ঠিক হয়েছে কিনা কে জানে। আজব আজব সব কথাবার্তা বলে, যার কোনো ভিত্তিই নেই। ঠাম্মা তো বলেই দিয়েছে, আর কিছুদিন দেখবে, তারপর সেরকম মনে করলে মানসিক হাসপাতালে ভর্তি করে দেবে। এরপর হয়তো এমন পাগলামো শুরু করবে যা আমাদের পরিবারের পক্ষে ক্ষতিকারক হয়ে যাবে। আর তাছাড়া দত্তা, তুমি তো জানো দাদার ছেলে মেয়ে বড় হচ্ছে। ওদের উপর লক্ষ্মী পিসির প্রভাব যদি পড়ে, তাহলে কি ক্ষতি হতে পারে, বুঝতে পারছো? অগ্নিভ, তুমি নিশ্চিত যে লক্ষ্মী পিসি পাগল? দেবদত্তার প্রশ্নে খানিকক্ষণ থামল অগ্নিভ। কিছু হয়তো উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দেবদত্তা আবারও শান্ত অথচ গম্ভীর স্বরে বলে ওঠে, না অগ্নিভ, অন্যের চিন্তাধারা নিজের চিন্তাধারার ওপর প্রভাব বিস্তার করতে দিও না। কারণ আমার মনে হয় যে লক্ষ্মী পিসিকে তুমি বিশ্বাস করো, আর উনি যে পাগল নন তাও তোমার কাছে পরিষ্কার। কিন্তু তোমার ভয় হয় যে লক্ষ্মী পিসির হয়ে প্রতিবাদ করতে গেলে এই পরিবারে হয়তো অশান্তি সৃষ্টি হবে, আর সেই অশান্তির ভয় চারুলতা দেবীকে নিয়ে, মানে তোমার ঠাম্মাকে নিয়ে। কি তাই তো অগ্নিভ? অগ্নিভ নীরব হয়ে থাকে। কি উত্তর দেবে কিছু বুঝে পায় না সে। সত্যি তো, লক্ষ্মী পিসি পাগল তো নয়। ওর কল্প কাহিনী কোন কল্পিত কাহিনীও নয়, নিষ্ঠুর এক সত্য ইতিহাস, যার বলি হয়েছিল একটি 13 বছরের বালিকা
মাধবীলতা, যার নিষ্পাপ দুটি চোখ ভরা ছিল স্বপ্নে আর ছিল গহনার প্রতি প্রবল ভালোবাসা। কিন্তু নিষ্ঠুর মানুষের অবিশ্বাসের দাম দিতে হয়েছিল এক গভীর বৃষ্টি ভেজা রাত্রে। একটা দীর্ঘশ্বাস ফেলল অগ্নিভ। শেষ পর্যন্ত দেবদত্তার জেদের কাছে হার মানতে হলো তাকে। পরের দিন চারুলতার থেকে অনুমতি আদায় করেই দেবদত্তাকে নিয়ে হাজির হল চণ্ডী মন্দিরের ঠিক লাগোয়া ছোট্ট আকারের ঘরটিতে। ঘরটি রায়বাড়ির আর 10টি ঘরের মতো খোলামেলা আলো বাতাস যুক্ত নয়। খানিকটা স্যাঁতস্যাঁতে, আধো আলো আধো ছায়াময় পরিবেশ। ঘরের মধ্যেকার অবস্থা ঠিক বাসযোগ্য বলা যায় না। অবিন্যস্ত ছেঁড়া শাড়ি, ব্লাউজ আর অন্তর্বাস পরে আছে, যা দেখে আন্দাজ করা যায় ঘরের মধ্যে লক্ষ্মী স্ত্রীহীন অবস্থাতেই রয়ে আছে। ঘরের ডান দিকে একটি ছোট্ট আকারের চৌকি। আলো আঁধারি ভরা ঘরে পা রাখতেই দুজনেরই চোখে পড়ল সেই চৌকির ওপর শুয়ে আছে শীর্ণকায় বছর 50-এর এক মহিলা। গায়ের রং আগে বেশ ফর্সা হলেও অবহেলায় শরীরটা ঝুলে পড়েছে খানিকটা। গায়ের চামড়ায় পুরো ময়লার আস্তরণ, চোখের পাতা আধ বোঝা, ঠোঁট দুটি নড়ছে সেটা বোঝা যাচ্ছে, এবং সেই মহিলা নিজের মনেই বিড়বিড় করে চলেছে। লক্ষ্মী পিসি, এই লক্ষ্মী পিসি, এই দেখ কাকে এনেছি দেখ। অগ্নিভোর কণ্ঠস্বরে মহিলা তৎক্ষণাৎ চৌকিতে উঠে বসল। তারপরেই খানিকটা সময় দেবদত্তার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, এ কে রে অগ্নি? হ্যাঁ, তোর বউ? হ্যাঁ, তোর বউ? ও, তোরা তোরা ওটা নিতে এসছিস না? হ্যাঁ, আমি আমি কিন্তু ওকে ওটা ফেরত দেব না অগ্নি। না না, আমি 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 ফেরত দেব না। আমি আমি লুকিয়ে এনেছি। হ্যাঁ, আমি লুকিয়ে এনেছি। আমি 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 মাকে বলে দিয়েছি আমি ওটা কাউকে দেব না, কাউকে দেব না, কাউকে না, কাউকে না। এটা আমার, আমার 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 এটা আমার। আমি কাউকে দেব না, আমি ওকে দেব না, দেব না ওকে ফেরত। আমি দেব না ওকে ফেরত, দেব না, দেব না। কথাগুলি বলতে বলতে লক্ষ্মী কিছু একটা লুকাবার চেষ্টা করলো বালিশের তলায়। দেবদত্তা আর অগ্নিভ একে অপরের মুখের দিকে ক্ষণিকের জন্য তাকিয়ে ধীরে ধীরে লক্ষ্মীর কাছে এগিয়ে গেল। লক্ষ্মী দ্রুত মাথার বালিশের উপর চেপে বসল। অগ্নিভ মৃদু হেসে বলে উঠল, কি যে করিস লক্ষ্মী পিসি, এখন আবার কি লুকোবার চেষ্টা করছিস? দেখি দেখি দেখি, কি হলো? আরে আমাকে দেখাবি না? আমি তোর অগ্নি, তোর অগ্নিকেও দেখাবি না লক্ষ্মী পিসি? না না, আমি কাউকে দেখাবো না, কাউকে না, তোকেও না, তোকেও না। না না, এটা আমার, আমার এটা আমার। আমি কাউকে দেবো না, কাউকে না, কাউকে দেবো না, কাউকে না, না কাউকে দেবো না, কাউকে দেবো না, কাউকে দেবো না। দেবদত্তা লক্ষ্মীর খুব কাছে এগিয়ে গেল। তারপর ওর পাশে বসে আলতো করে হাত রাখলো ওর পিঠে। লক্ষ্মী নিজেকে আরো শক্ত করল। বিড়বিড় করে আপন মনে কিছু বলে চলল যেন। কিছু সময় দেবদত্তার মুখের দিকে তাকিয়ে রইল সে। তারপর মাথাটা খানিকটা চুলকে নিয়ে ফিসফিস করে বলে উঠল, আমি 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 এটা ওর জন্য লুকিয়ে চুরি করে এনেছি। হ্যাঁ, চুরি করে। ও যে গয়না পরতে খুব খুব ভালোবাসতো। হ্যাঁ, খুব খুব ভালোবাসতো। আমি আমি তাই তো নিয়ে এসছি ওর জন্য, নিয়ে এসছি। কি চুরি করে এনেছিস? কই দেখি, নিয়ে এসছি। আমাদের দেখা। চুপ চুপ চুপ, কাউকে বলবি না, কাউকে না, কাউকে না। ওরা ওরা সবাই জানতে পারবে। আমাকে না, আমাকে তখন খুব 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 বকবে। মা তো আমাকে ওর কাছে যেতে দেবে না, যেতে দেবে না। না না, কাউকে বলবি না, কাউকে বলবি না, কাউকে না।
অগ্নিভোর কথাগুলি শেষ হওয়ার আগেই পুনরায় ফিসফিস করে কথাগুলি বলে ওঠে লক্ষ্মী পিসি। দেবদত্তা সেই মুহূর্তেই লক্ষ্য করে লক্ষ্মী পিসির বালিশের খানিকটা অংশ থেকে দেখা যাচ্ছে হীরক খচিত একটি সোনার নেকলেস। খানিকটা তার নেকলেসের মতোই দেখতে সেটা। দেখে বেশ দামি বলেই মনে হচ্ছে, কিন্তু এত দামি নেকলেস লক্ষ্মী পিসির কাছে এলো কি করে? এই প্রশ্নের উত্তর খানিক বাদে লক্ষ্মী পিসি দিল। বালিশের তলা থেকে আচমকাই সেটা বের করে আনলো সে। সেই মুহূর্তে অগ্নিভোর মুখের দিকে চোখ পড়তেই দেবদত্তা লক্ষ্য করল অগ্নিভ হারটি দেখে চার বর্ণাই অবাক। এটা আমি চুরি করে এনেছি বড় বৌদির আলমারি থেকে। হ্যাঁ হ্যাঁ, তোরা কিন্তু কাউকে বলিস না, হ্যাঁ? কাউকে বলবি না। ওরা বলছিল ওরা নাকি ওদের নতুন বউকে দেবে, কিন্তু কিন্তু কেন দেবে? হ্যাঁ, কেন দেবে নতুন বউকে? হ্যাঁ, মাধবীলতাকে তো কিছু দাও না। হ্যাঁ, ও তো অত গয়না ভালোবাসে। আমি ওকে এই হারটা দেব। হ্যাঁ, আমি ওকে এই হারটা দেব। হ্যাঁ, ওকে খুব মানাবে। হ্যাঁ। অগ্নিভ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই লক্ষ্মী বলে উঠল, তোরা এখন যা তো, যা, আমার ভাল লাগছে না। যা তো, যা। থাকিস না এখানে, থাকিস না, যা না। অগ্নিভ খানিকটা হেসে উঠল। লক্ষ্মী কিছুক্ষণ অগ্নিভোর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, এটা হীরের নেকলেস, আমি মাধবীলতাকে দেব, আর কারোর এটা নয়। দেবদত্তা আলতো করে লক্ষ্মীর পিঠে হাত বোলাতে বোলাতে বলে উঠল, মাধবীলতা কে লক্ষ্মী পিসি? আমাকে তার কথা বলবে? হ্যাঁ, তুই শুনবি তুই আমার কথা? হ্যাঁ, জানিস সবাইকে বলতে চাই আমি, কিন্তু কেউ না তার কথা শুনতে চায় না। সবাই বলে আমি নাকি পাগল। তুই বল, আমি পাগল? হ্যাঁ, না, আমি পাগল নই। জানিস ওই যে চণ্ডী মন্দিরে ঢোকার পথ, মাধবীলতা না তারপরেই আছে, জানিস? ওকে না দরজাটা বন্ধ করে ওরা বন্দি করে রেখেছে। ও খুব কাঁদে। হ্যাঁ, ওকে না চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দাও, আমি খুব একা, ছেড়ে দাও। কিন্তু এরা সবাই বাজে লোকজন। এরা কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না। ওই ঘরে বন্দি থেকে যাবে। হ্যাঁ, ওই ঘরেই বন্দি থেকে যাবে। তবে আমি একদিন ওকে মুক্ত করব, দেখিস? হ্যাঁ, আমি একদিন ওকে মুক্ত করব। খোলা হাওয়ায় ওকে আকাশের নিচে আমি দাঁড় করাবো। হ্যাঁ, আর তারপর ওকে একটা করে গয়না দিয়ে ওকে সাজিয়ে দেব সুন্দর করে। হ্যাঁ, তখন দেখিস ওকে কেমন লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগবে, খুব মানাবে। হ্যাঁ, আমি ওকে মুক্ত করব। আমি করব, একদিন আমি করব। সেদিন লক্ষ্মী পিসির সাথে সেভাবে কথা বলার সুযোগ না পেলেও একদিন সুযোগটা এসেই গেল দেবদত্তার কাছে। তখন সবে কয়েকদিন হলো অষ্টমঙ্গলা সেরে বাপের বাড়ি মুর্শিদাবাদ থেকে শ্বশুর বাড়িতে ফিরে এসেছে সে। দুপুরের দিক, মেঘলা আকাশ, চৈত্রের গরম সেভাবে তখনও ছুঁতে পারেনি কলকাতা শহরকে। পুরনো আমলের বাড়িটার খোলা ছাদে আপন মনে ঘুরে বেড়াতে গিয়ে চণ্ডী মন্দিরের লাগোয়া লক্ষ্মী পিসির ঘরের দিকে চোখ চলে যেতেই খানিক সেদিক পানি চেয়ে রইল সে।
লক্ষ্মী পিসি দেওয়ালে ঠেস দিয়ে চীনা গানের সুর গুনগুন করে গাইছে। মনটা মুহূর্তেই চঞ্চল হয়ে উঠল দেবদত্তার। ঠাম্মা চারুলতাও বাড়িতে নেই এই 2 দিন যাবৎ। শুনেছে গুরুদেবের কাছে কোনো এক আশ্রমে গেছে। না, এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। চণ্ডীমায়ের গর্ভগৃহের পাশে দীর্ঘ কয়েক বছর ধরে তালাবন্ধ হয়ে থাকা ঘরটির রহস্যটা কি, এ একমাত্র লক্ষ্মী পিসিরই জানা সম্ভব, আর তাকেও জানতে হবে। এই বাড়িতে আসা অবধি ওই ঘরটা তাকে বারবার হাতছানি দিয়ে ডাকছে। বলতে চাইছে অনেক কিছু, কিন্তু কি বলতে চায় সেটা সে বুঝতে পারে না। শোনো দত্তা, ও এক সময় বদ্ধ উন্মাদ ছিল। আসল সত্য একটা কিছু আছে। মনে আবার লক্ষ্মী পিসির কথা কে বলছে? পুরোপুরি না হলেও আমি আংশিক ঠিক এই কথা বলতে পারি। আমা তো বলেই দিয়েছে, আর কিছুদিন দেখবে, তারপর সেরকম মনে করলে মানসিক হাসপাতালে ভর্তি করবে। এত রাত্রে তুমি মন্দির চত্বরে কি করছো দত্তা? সেই দিন রাতেই 2 বা 2:30-এর সময় আপন খেয়ালে নিজের ঘর থেকে বেরিয়ে চণ্ডী মন্দিরে গিয়ে হাজির হল দেবদত্তা। কার যেন করুণ আর্তনাদ তাকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল সেই মন্দিরের কাছ পর্যন্ত। চেতনা ফিরেছিল অগ্নিপর হাতের স্পর্শে। আমি টয়লেটের জন্য উঠেছিলাম, দেখি পাশে তুমি নেই। তারপর ঘর, বারান্দা, ওয়াশরুম তন্ন তন্ন করে খুঁজেও যখন পেলাম না, তখন জাস্ট মাকে জানাতে যাচ্ছি, হঠাৎই আমার মন্দির চত্বরের কথা মনে পড়ে গেল। আর ভাগ্যিস মনে পড়ে গেল, তাই তো এসে দেখি তুমি এখানে দাঁড়িয়ে আছো। কিন্তু বুঝতে পারছি না, এত রাত্রে তুমি এখানে কেন? না, অগ্নিপর প্রশ্নের উত্তর দিতে পারেনি দেবদত্তা। বলতে পারেনি সে এমনি এমনি আসেনি। কে যেন তাকে পথ দেখিয়ে নিয়ে এসেছে এখানে। বয়স তার বছর 12 কি 13। পরনে লাল পাড় শাড়ি, পায়ে ছমছম নূপুরের এক অদ্ভুত মাদকতাপূর্ণ শব্দ, যা হৃদয়কে বিদীর্ণ করে বলে গিয়েছিল সেই মুহূর্তেই, মুক্তি দাও আমায়, মুক্তি দাও। দ্রুত ছাদ থেকে নেমে চণ্ডী মন্দিরের লাগোয়া লক্ষ্মী পিসির ঘরের সামনে এসে দাঁড়াতেই লক্ষ্মী গান থামিয়ে বেশ খানিকক্ষণ অবাক চোখে দেবদত্তার দিকে তাকিয়ে থেকে ফিক করে খানিকটা হেসে ফেলল। তারপরেই হঠাৎ করে বেশ গম্ভীর হয়ে বলে উঠল, এই, তুই না এই বাড়ির বউ? এমন করে দুপুরবেলা চলে আসে কাউকে না জানিয়ে? লোকে ছি ছি করবে তো। যা যা, চলে যা, চলে যা, যা, এক্ষুনি যা। যাব, তার আগে তুমি আমায় কথা দাও লক্ষ্মী পিসি, আমি যা জিজ্ঞাসা করব তুমি সব সত্যি সত্যি বলবে। আমি 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 কিচ্ছু জানি না। না না, আমি কিচ্ছু জানি না। তুই যা তো, যা যা। তুই জানিস না? হ্যাঁ, তুই জানিস না তোর ঠাকুমা শাশুড়ি আমার সাথে তোকে দেখলে কতটা কতটা রাগারাগি করবে? হ্যাঁ, যা 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 যা, চলে যা। আমি পাগল, আমি পাগল, আমি 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 পাগল, 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 আমি পাগল। আমার সাথে কেউ কথা বলে না, কেউ কথা বলে না। আমার 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 কথাগুলো সব ভুল, সব ভুল, সব ভুল, সব ভুল। যা 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 যা, চলে যা, চলে যা, চলে যা। আমি কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না। চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, যা 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 যা, চলে যা, চলে যা, চলে যা। না, কোনো ভুল নেই, সবটা সত্যি। তুমি পাগলও নও, মানসিক আঘাত পেতে পেতে তুমি ক্লান্ত। আমি জানি তুমি সত্যিটা জানো বা কোনোভাবে জেনে ফেলেছো, আর তা যদি কারো কাছে প্রকাশ করে ফেলো, তাই ঠাম্মা তোমাকে পাগল সাজিয়ে রাখতে চায়। তুমি আমাকে বিশ্বাস করতে পারো লক্ষ্মী পিসি, কারণ আমি তোমাকে পাগল মনে করি না। আর সেজন্যই বলছি, তুমি তুমি আমাকে বলো, ওই ঘরে এমন কি আছে যার জন্য দীর্ঘ কয়েক বছর ধরে ঘরটার তালা বন্ধ হয়ে পড়ে আছে? আমি জানি ওই ঘরে কেউ আছে, আমি তার কাতর কণ্ঠস্বর শুনেছি। তুমি আমার সামনে মাধবীলতার কথা বলেছিলে যেদিন আমি প্রথম তোমার কাছে আসি। তার জন্য হীরের নেকলেসটা তো তুমিই চুরি করেছিলে। তাহলে তুমি কি নিশ্চিত যে ওই ঘরে কেউ আছে?
আর সেই মাধবী লতাই যার জন্য তুমি হীরের নেকলেস চুরি করেছিলে? কিন্তু কিন্তু তাও কি করে সম্ভব? যদি সে থাকেও তাহলে তো জীবিত থাকতে পারে না। শুনেছি মাধবীলতা কোনো এক বৃষ্টির রাতে চণ্ডী মন্দিরে আসার পথে হারিয়ে যায়। তবে কি তুমি? আছে 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 তো, আছে মাধবীলতা, আছে আছে মাধবীলতা। ও ও মারা যায়নি রে নতুন বউ, ও আছে আছে। ও কথা বলে, ও হাসে, ও না গয়নার জন্য না খুব কাঁদে, জানিস খুব কাঁদে। গয়না পরতে খুব ভালোবাসে তো তাই। কিন্তু কিন্তু অন্ধকারে ওর বড্ড ভয়, খুব ভয় ওর। তাই তো রোজ প্রদীপ জেলে দিয়ে আসি আমি। আর ও তখন খুব খুশি হয়, জানিস, খুব খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। হ্যাঁ, ওই যে হীরের হারটা আমি চুরি করেছিলাম না, হ্যাঁ ওটা না ওকে পরিয়ে দিয়েছি। হ্যাঁ, ওকে পরিয়ে দিয়েছি। হ্যাঁ, ও গলায় পড়েছি তো। হ্যাঁ, ওকে খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, খুব সুন্দর। দেবদত্তার কথাগুলি শেষ হওয়ার পূর্বেই ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বরে কথাগুলি বলে দ্রুত উঠে দাঁড়ালো লক্ষ্মী। তারপর দেবদত্তা কিছু বোঝার আগেই আপন মনে বিড়বিড় করতে করতে নিজের ঘরে ঢুকে গিয়ে দরজার পাল্লা দুটো সশব্দে বন্ধ করে দিল সে। পায়ে পায়ে দেবদত্তাও ফিরে এলো নিজের ঘরে। দত্তা, তুমি এখন থেকে গোছাতে শুরু করো। মনে আছে তো সামনে রবিবার আমাদের ট্রেন, কিন্তু নাকি ভুলে গেলে? অফিস থেকে ফিরে জামা প্যান্ট ছেড়ে বাড়ির পোশাকটা পরে নিতে নিতে কথাগুলো বেশ উত্তেজিত ভাবেই বলে উঠল অগ্নিভ। তার কতটুকু যে দেবদত্তার কানে প্রবেশ করেছিল তা বলা কঠিন। আপন মনে সে দক্ষিণের জানলার পথে চণ্ডী মন্দিরের দিকে তাকিয়ে হঠাৎই বিড়বিড় করে বলে উঠল, অগ্নিভ, তুমি বিশ্বাস করো, আমি সে রাতে যেতে চাইনি। কেউ যেন আমাকে জোর করে নিয়ে গিয়েছিল মন্দিরের কাছে। তার নুপুরের শব্দ শুনেছি আমি, তাকে আমি দেখেওছি। লাল পাড়ের শাড়ি পরা, বয়স 12 কি 13। আমাকে ডাকলো, আমি ওকে অনুসরণ করলাম। চণ্ডী মন্দির পর্যন্ত গেলাম ওকে অনুসরণ করে। তারপর কোথায় যে ও হারিয়ে গেল আমি আর খুঁজে পেলাম না। কি আবল তাবল বলছো দত্তা? তুমি একজন মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করা শিক্ষিত মেয়ে, এসব আজগুবি ভাবনা চিন্তা তোমার মধ্যে আসছে কি করে? লক্ষ্মী পিসি না হয় অশিক্ষিতা, তাছাড়া লক্ষ্মী পিসি জীবনে অনেক কষ্ট ভোগ করেছে, তাই মাথাটা ঠিক নেই বলে ভুলভাল বলে। তা বলে তোমারও? আমি মিথ্যে বলছি না, তুমি বিশ্বাস করেই না হয় একবার দেখো। ওই ঘরটাতে এমন কিছু আছে যার সত্যতা যাচাই করা আমাদের বিদ্যা বুদ্ধির বাইরে। আমার ধারণা লক্ষ্মী পিসির পাগলামো, কারণ উনি এই ঘরের সত্যতা জানেন। যদি বাস্তবে ঘরের সত্যতা প্রকাশ পেয়ে যায়, তাই হয়তো লক্ষ্মী পিসিকে পাগল সাজিয়ে রাখার উদ্দেশ্য, আর সেটা হয়তো ঠাম্মারই উদ্দেশ্য। দেবদত্তার কণ্ঠস্বর ভীত করল অগ্নিভকে। দেবদত্তার একরাশ খোলা চুল, চোখের দৃষ্টিতে এক অদ্ভুত গভীরতা, রক্তাভ মুখমণ্ডল, সমস্তটা মিলিয়ে অগ্নিভ কিছু সময় তাকিয়ে রইল তার দিকে। তার কথা বলার সব শক্তি যেন হারিয়ে গেল। এমন চেহারা তো এর আগে কোনোদিন দেখেনি দেবদত্তার। অতি ক্ষীণ স্বরে অগ্নিভ বলে উঠল, দত্তা, তুমি এই পরিবারে কয়েকদিন আগে এসেছ। আজ পর্যন্ত আমাদের পরিবারের কেউই ঠাম্মার উপরে কিন্তু কথা বলেনি। আর ঠাম্মাকে দোষারোপ,
সে তো কল্পনার অতীত। আর সেইখানে তুমি ঠাম্মাকে, লক্ষ্মী পিসিকে পাগল করে রেখে দেওয়ার দোষারোপ করছো। আমি জাস্ট ভাবতেই পারছি না, এসব অলীক চিন্তা ভাবনাকে প্রশ্রয় দিতে গিয়ে ঠাম্মার মতো মানুষকে দোষারোপ করছো কেন তুমি? আচ্ছা, এটা কি ভেবেছো লক্ষ্মী পিসি ঠাম্মার সম্পর্কে নিজের মেয়ে? কোনো মা তার সন্তানকে পাগল সাজিয়ে রাখতে চায়? এসব ভ্রান্ত ধারণা মন থেকে দূর করো। আর সামনে আমরা কাশ্মীর যাচ্ছি হানিমুনে, তার তোড়জোড় করো। আমি আর এই ব্যাপারে কোনো কথাবার্তা বলতে চাই না। কিন্তু আমি যা বলছি তার সবটাই কি মিথ্যে অগ্নিভ? মিথ্যে নয়। তুমি যদি আমাকে বিশ্বাস করে চলো তাহলে আমরা দুজনেই সত্যিটা খুঁজে বের করতে পারবো। কি সত্য খোঁজার জন্যে আমার ছোট কর্তা মশাইকে ব্যস্ত করে তুলেছিস রে নাথ বউ? চমকালো দেবদত্তা আর অগ্নিভ দুজনের দৃষ্টি গেল দরজার পাল্লা দুটি ধরে দাঁড়িয়ে থাকা চারুলতার দিকে। চারুলতার চোখের দৃষ্টি দেবদত্তার দিকে নিবদ্ধ, ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি। অগ্নিভ আর দাঁড়ালো না। নিজেকে এক প্রকার ঠাম্মার রোষানল থেকে বাঁচাতে চারুলতার পাশ কাটিয়ে চলে গেল ডাইনিং রুমের দিকে। তোকে না বলেছিলাম কৌতূহল দেখানো বেশি ভালো নয়, আর দক্ষিণের জানলাটা বন্ধ রাখতে বলেছিলাম, তবে খুলেছিস কেন রে নাথ বউ? শোন, আমি এবারের সম্মান কোনোভাবে ক্ষুণ্ণ হোক তা কখনোই চাইব না। আর তার জন্যে আমাকে যা করতে হয় তাই করব। এখনো বলছি, স্বামী সুহাগিনী হয়ে ঘর সংসার সামলা। এই পরিবারের পুরনো ইতিহাস ঘাটার চেষ্টা একদম করিস না। আমি বেঁচে থাকতে ওই ইতিহাস কারো কোনো দিন সামনে আসবে না, কারণ আমি আমার শাশুড়ি মাকে কথা দিয়েছিলাম, আর সেই কথা রাখবো আমি আজীবন। তাই নাথ বউ, আবারও বলি, যা হারিয়ে গেছে হারিয়ে যেতে দে। কেন হারিয়ে যেতে দিতে চান আপনি ঠাম্মা? কারণ আপনার ভয়, যদি আপনি আপনার কৃতকর্মের জন্য শাস্তি স্বরূপ ঘৃণা পান এই রায় পরিবার থেকে, তাই তো? নাথ বউ, আমি জীবনে কোনো অন্যায় কাজ করিনি, শুধু অঙ্গীকারবদ্ধ। আর আমার জীবনের সমাপ্তির সাথে সাথে আমার অঙ্গীকারও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই আমার অনুরোধ তোকে, তুই আমার জীবনের এই শেষ মুহূর্তে আমাকে আমার অঙ্গীকার থেকে বিচ্যুত করিস না। তাই আবারও বলছি, সব ভুলে যা, স্বামীকে নিয়ে সুখে থাক। দেবদত্তার কথাগুলো শেষ হওয়ার আগেই বজ্র গম্ভীর স্বরে কথাগুলি বলে উঠল চারুলতা। দেবদত্ত সবটুকু শুনে এক ব্যঙ্গের হাসি হাসল। তার ঠোঁটের প্রান্তের এক চিলতে হাসি কোথায় যেন চারুলতাকে বুঝিয়ে দিল এতদিন যা সকলের অন্তরালে রেখেছিলেন তা আজ প্রকাশিত হওয়ার সময় এসে গেছে। চারুলতার দাঁড়ালো না, সে দ্রুত চলে গেল সেখান থেকে। চারুলতার গমন পথের দিকে তাকিয়ে থাকতে থাকতেই একটা দীর্ঘশ্বাস ফেলল দেবদত্তা। রাত গড়িয়ে চলেছে আপন ছন্দে, কিন্তু দু চোখের পাতায় ঘুম নেই দেবদত্তার। বারবার প্রশ্নটা তার মনকে নাড়া দিয়ে যায়, মেয়েটিকে। আর ঠিক তখনই হয়তো, হ্যাঁ, আবারও হয়তো তার নূপুরের শব্দ, ছমছম ছমছম। দেবদত্তা সজাগ হয়ে উঠল। না, ভুল তো সে শোনেনি, স্পষ্ট নূপুরের শব্দ। কিন্তু কে? বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। অগ্নিভর ঘুমন্ত মুখের দিকে তাকালো কিছুক্ষণের জন্য, ধীরে ধীরে এগিয়ে চলল দরজার দিকে। ঘর ছেড়ে বেরিয়ে পড়তেই চোখ গেল
ওই তো মেয়েটা কেমন দৌড়াচ্ছে, প্রতিটা পদক্ষেপে বেজে উঠছে নূপুরের ছমছম শব্দ। সিঁড়ি দিয়ে নেমে এলো দেবদত্তা, অনুসরণ করলো ওই মেয়েটাকে। ও হাসছে, খিলখিলিয়ে হেসে চলেছে সমানে। পিছন ফিরে তাকালো দেবদত্তার দিকে। দেবদত্তাও বলে উঠল, থামো থামো, কে তুমি? আমাকে বলে যাও। সেও হাসলো, ছুটে চলল আবারও। তাকে অনুসরণ করতে দেবদত্তাও ছুটে চলল পিছন পিছন। এক সময় তারা এসে পৌঁছল চণ্ডী মন্দিরের সামনে। ধীর হলো তার পদক্ষেপ, এগিয়ে চলল সে মন্দিরের দিকে। দেবদত্তা নীরব চোখে তাকিয়ে থাকলো সেই দিকে, সে যেন হারিয়ে যায়। দেবদত্তা সঙ্গে সঙ্গে ছুটে যায় মন্দিরের ভেতর, চিৎকার করে বলে, তুমি কোথায়? কিন্তু চারিদিকে নিস্তব্ধ, কোনো প্রত্যুত্তর আসে না। এদিক ওদিক তাকিয়ে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে বন্ধ ঘরের পুরনো আমলের তালাটার উপর। কিন্তু তার হাতে জোর আর কতটুকু যে মরচে পড়া দীর্ঘ বছরের বন্ধ হয়ে থাকা তালাটা এত সহজে খুলে ফেলবে। একটা ভারী কিছু দরকার, আঘাত করতে হবে তালাটার উপর। পূর্ণিমার রাত, আলো আঁধারি ভরা মন্দির চত্বর থেকে অতি কষ্টে লোহার রড জাতীয় কিছু একটা পেয়ে গেল সে। আঘাতের পর আঘাত করতে করতে একসময় খুলে গেল তালা। হ্যাঁচকা টানে তালাটা লোহার কড়া থেকে খুলে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে দরজার পাল্লা দুটো খুলে দিতেই চোখে পড়ল একটি প্রজ্বলিত প্রদীপ, যেটা কিছু সময় আগেই কেউ রেখে গিয়ে থাকবে। মনে মনে আন্দাজ করতে পারল তালাটা সে লোহার রড দিয়ে খুললেও ওটা চাবি দিয়েই খোলা হয় নিত্যদিন, নইলে প্রদীপ জ্বলত না এই ঘরে। আর এই প্রদীপ লক্ষ্মী পিসি জ্বালিয়ে দিয়ে যায় নিয়ম করে, তা সে একদিন রাত্রে দেখতে পেয়েছে। কিন্তু কি এমন আছে যার জন্য প্রদীপ জ্বালিয়ে যেতে হয় লক্ষ্মী পিসিকে? ইতস্তত ঘরের দিকে এদিক ওদিক তাকিয়ে দেখতে গিয়ে হঠাৎই ওর চোখে পড়ে যায়। ওটা ওটা কি? অস্ফুট কণ্ঠস্বরে দুটি শব্দ বের হয়ে আসে দেবদত্তার। ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে দেবদত্তা। একটি কঙ্কাল, যার গলায় রাশি রাশি গহনা, আর সেই রাশি রাশি গহনার মাঝেই বিচ্ছুরিত হচ্ছে হীরের দুটি। কঙ্কালের গলায় শোভা পাচ্ছে একটা হীরক খচিত নেকলেস। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেবদত্তা। সম্বিত ফেরে কার যেন একটা কঠোর কঠিন কণ্ঠস্বরে, নাথবউ। এখন গল্পে আজকে শুনলেন বালিকা বধূর প্রথম পর্ব। সামনের সপ্তাহে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে আমরা আবার ফিরে আসব। গল্পটির দ্বিতীয় পর্ব শুনতে এখনই রিমাইন্ডার বাটন প্রেস করে ফেলুন। রহস্য তো সবে শুরু। আজকের গল্প পাঠে কুন্তল, অভিনয়ে বুলা রায় চৌধুরী, অর্চিতা পোদ্দার, বরষা, প্রদীপ্তা, মধুরা এবং সুমন। বিশেষ সহযোগিতায় নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক অ্যাস্ট্রিক্স। সামগ্রিক পরিচালনাতে বরষা এবং সুমন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। শুভরাত্রি।